সেদিন সকাল থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। পথ ঘাটে জল জমে গেছে। অফিস কামাই করে বাড়িতে বসে আছি, হঠাৎ সন্ধেবেলা অবনী এসে হাজির। ওর চুল উস্কো খুস্কো, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। বললাম, কি ব্যাপার রে? একটা কথাও না বলে অবনী ঘরে ঢুকে সোফায় চুপচাপ গা এলিয়ে বসে পড়ল। অবনী আমার বন্ধু, ও প্রেস ফটোগ্রাফার। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি, সেখানেই থাকি। অবনীর অমন চেহারা দেখে বললাম, তোর কি হয়েছে অবনী? এ কি চেহারা তোর? আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না রে। কেন হঠাৎ এমন মনে হওয়ার মানে? তুই ভূতে বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে ভয় তো পাই, দেখিনি বলে বিশ্বাস করি। আসলে বাড়িতে আমি একদম টিকতে পারছি না। আজ কিছুদিন হলো আমার ঘরে সব অদ্ভুত কাণ্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি পাগল হয়ে যাচ্ছি না তো? মনে হচ্ছে তাই হয়েছিস। যাক, তোর ভাই এখন কি করছে? সে তো মাস দুই হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। ও, তুই তাহলে বাড়িতে একা? কিন্তু তুই বিশ্বাস কর, আজ কিছুদিন হলো ও বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে রে। ওখানে আমি প্রতি রাতে আরেকজনের অস্তিত্ব অনুভব করছি। সে কে আমি তা জানি না, তবে সে যে অশরীরী তা আমি বুঝতে পারি। বলছি, আমি ভাবছিলাম তোর এখানে কিছুদিন থাকবো। তোর কোনো অসুবিধা হবে না তো রে? না না, অসুবিধে হবে কেন? তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো। খবরদার খবরদার, ওখানে কোনো মানুষ থাকতে পারে না। তুইও ওখানে থাকতে পারবি না। আমার মতো তুইও পাগল হয়ে যাবি। আমি ভাবছি ওই বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তোর ভাই আপত্তি করবে না? বোধহয় না। আমি সব কথা ওকে জানিয়েছি। সামনের মাসে ও সোজা এখানে চলে আসবে। তারপর এখানে বসে আলোচনার পর যা হয় কিছু একটা ঠিক করে নেব। আচ্ছা, তোরা ও বাড়িতে কতদিন আছিস? ওটা তো আমার পৈতৃক বাড়ি। এর আগে কখনো ওরকম অস্তিত্ব অনুভব করেছিস? না রে, কখনোই না। দিন পরেও আগেও না। আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম। তারপর বললাম, কি কি হয় বলতো? অবনী ঘড়িটা দেখলো, তারপর বলল, তুই যখন নিজেই যেতে চাচ্ছিস, আমার মনে হয় আমার কথা না শুনে তোর নিজের চোখে দেখা ও অনুভব করাই ভালো। কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি না, তবে তুই গেলে আমি খুব খুশি হব। আমিও দেখতে চাই আমার ঘরে একজনের উপস্থিতি থাকা সত্ত্বেও ওইসব ঘটে কিনা। যদি চাস তো এখনই চল, লাস্ট ট্রেনটা পেয়ে যাব তাহলে। না, আজ এই দুর্যোগের রাতে নয় ভাই, কাল সকালে বরং যাব। তারপর দুদিন থেকে আবার তোকে নিয়েই ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়াটা ঠিক হবে না। তাহলে তো খুব ভালো হয় রে। আমার না মাথার ঠিক নেই। আমার ভালো মন্দর ভার আমি তোর হাতে ছেড়ে দিলাম। এরপর দুই বন্ধু গল্প করে রাতটা কাটিয়ে ফেললাম। পরদিন সকালে স্টেশনে চলে গেলাম। কিছুক্ষণ পর ট্রেন এলো, ট্রেনে উঠে পড়লাম। দু ঘন্টার মধ্যে ত্রিবেণীতে পৌঁছে গেলাম। স্টেশন থেকে হাঁটা দিলাম। তারপর চলে এলাম অবনীর বাড়ি। বাড়িতে ঢুকে অবনীকে বললাম, অবনী, আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? তা পারবো। এখানে দিনের বেলায় তো ভয় নেই, যা কিছু ঘটে রাতে। যাকগে, তুই কিন্তু বেশি দেরি করিস না ভাই।
না রে বাবা না। আমি চলে গেলাম একটা চা দোকানে। আমি দেখেছি আমি আর অবনী যখন একসঙ্গে ওই চা দোকানের সামনে দিয়ে আসছিলাম, তখন কয়েকজন লোক নিজেদের মধ্যে কী সব যেন বলছিল। তাই জানতে সেই চা দোকানে ঢুকে গেলাম। আচ্ছা, আপনারা তো অবনীকে চেনেন। নমস্কার, আমি অবনীর বন্ধু। একটু আগে আপনারা ওকে দেখে কিসব যেন ফিসফিস করে বলছিলেন, সেই জন্যই আমি এখানে এসেছি। কি ব্যাপার বলুন তো? আপনারা ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন? আরে হ্যাঁ হ্যাঁ, আমরাও তোকে মাঝে মাঝে এরকম হয়ে যেতে দেখি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? প্রায় রাতে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। দাদা, আমি এক রাতের একটা ঘটনার কথা বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ভাববেন আমি হয়তো মিথ্যে কথা বলছি। আমার কথা এরা কেউ বিশ্বাস করে না দাদা, মনে করে আমি নাকি বানিয়ে বলছি। বেশ তো, শুনি না কি ব্যাপার। তবে শুনুন, সেদিন রাতে অবনীতা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি আর পাশের বাড়ির বিষ্টু, হ্যাঁ বিষ্টুদা, ছুটে গেলাম। কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠলো। কি দেখলে? অবনীদা দরজায় খিল দিয়ে ঘুমোয়। সেদিন অবনীদার চিৎকার শুনে আমি আর বিষ্টুদা তো গেলাম, গিয়ে দরজায় ধাক্কাধাক্কি করছি, বুঝলেন? অবনীদা, ও অবনীদা, অবনীদা দরজা খোলো একবার। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দরজার খিলটা খুলে গেল। আমরা তত্তর করে অবনীদার ঘরে ঢুকে গেলাম। আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনীদা অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে, যে বাড়িতে অবনীদা একা থাকে, সেই বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কাধাক্কির পর খুলে দিলটা কে? স্ট্রেঞ্জ। অথচ দেখুন, আমার বা বিষ্টুদার কথা এখানের কেউই বিশ্বাস করতে চায় না। দেখুন, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি করছি। তাই বলছি, আজকে রাতে আপনাদের ভেতর থেকে একজনও যদি আমাদের সাথে থাকেন তাহলে খুব ভালো হয়। আজ রাতে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয়। কিন্তু না, আমার কথায় কেউ রাজি হলো না। সবাই বলল, না না, ওই বাড়িতে রাত্রিবাস পারবো না। বলা যায় না, যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয়ে থাকে। তবে হ্যাঁ, যদি ওইরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন। আপনি যদি ডাকেন তাহলে একজন নয়, সবাই ছুটে যাব। আর যদি পারেন দরজার খিলটা খুলে রাখবেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। কিরে, একা থাকতে ভয় করেনি তো? না চল একবার গঙ্গার ধার থেকে ঘুরে আসি। না, কোথাও নয়। আকাশের অবস্থাটা দেখছিস? দেখ একবার, এই নামলো বলে। তারপর সন্ধে হয়ে গেল। সন্ধে থেকে প্রবল বৃষ্টি। গতকালের বৃষ্টিকেও যেন হার মানায়। রাত তখন 10টা। এ পর্যন্ত সময়টা বেশ উপদ্রবেই কাটল। আমি আর অবনী একই বিছানায় শুলাম। শুয়ে শুয়ে গল্প করছি, হঠাৎ লোডশেডিং হয়ে গেল। তারপর অবনী বলল, এইবার সে আসবে, সে নিশ্চয়ই আসবে। কে আসবে? আসবে, ওই 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 তো, ওই তো, ওই দেখ, ওই দেখ, দেখ দেখ। অবনী চিৎকার করে উঠল। আমি শুয়ে শুয়ে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে 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 তুমি? মেয়েটি নিরুত্তর। এমন সময় ঠক করে একটা দেশলাই জ্বালার শব্দ। তারপরই দেখা গেল টেবিলের মোমবাতিটা জ্বলছে। এ ঘরে আমি আর অবনী ছাড়া আর কেউ তো নেই। তাহলে কে জ্বাললো এই বাতি? কে সেই অশরীরী? চারিদিক নিস্তব্ধ। হঠাৎ দেখি একটা হাত সেই মোমবাতিটিকে তুলে নিল।
তারপর কোমল গলার একটা ডাক শোনা গেল, এসো। আয় তো, কোথায় নিয়ে যায় ও দেখি। না না না, খেপেছিস? রোজ ও আমাকে এভাবেই ডাকে, আমি যাই না। আয় আয় আয়, আরে আয় না, আয়, আরে আয় বলছি। না 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 না, আমাকে ছেড়ে দে, আমার খুব ভয় করছে, আমাকে ছেড়ে দে। আরে ভয় কি? আরে তুই তো একা নয়, আমিও তো আছি তোর সঙ্গে, আয়। আমি প্রায় জোর করেই ওকে টেনে তুললাম। তারপর আমি আর অবনী সেই ছায়ামূর্তির পেছন পেছন যেতে লাগলাম। আলো আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। দেখলাম সেই আলোটা আমাদের দক্ষিণ দিকের ঘরের দিকে নিয়ে গেল। ঘরটা বন্ধ ছিল, আপনাতেই খুলে গেল। আমরা দুজনেই ঘরে ঢুকলাম। মোমবাতিটা একটা টেবিলের ওপর রেখে সেই হাতটা অদৃশ্য হয়ে গেল। আর কারো অস্তিত্ব রইল না সেখানে। আমি বললাম, কি হলো? কথা বলো, কথা বলছো না কেন? তুমি কে? অবনী যেন পাথর, আমারও হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই মেয়ের কণ্ঠস্বর। আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমাকে মুক্তি দাও, আমাকে বন্দি করে রেখো না, আপনাদের দুটি পায়ে পড়ি। কে? কে তুমি? আমি শ্যামা। তুমি কোথায়? কে 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 তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণার দিকে তাকিয়ে দেখলাম জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ! সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর সেই টেবিলে একটা ফটো রাখলো, রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে। ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। উফ, কি বীভৎস সেই দৃশ্য! আরও দেখলাম ছবির গলার ওপর শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ। এক সময় ফটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠল, এখনো হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যা আর সহ্য করতে পারছি না। তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও। আমার এই ফটোটা আগুনে পুড়িয়ে দাও বলছি। তাহলেই তোমার কি মুক্তি হবে? হ্যাঁ, চিরতরে মুক্তি পাবো আমি যে আমার অস্তিত্ব কোথাও এতটুকু রেখে যেতে চাই না। কিন্তু কেন চাও না? সে তো তোমাদের জানার দরকার নেই। শুধু এইটুকু জেনে রেখো, যাদের উপর আমি অভিমান করে আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাদের ওই দেওয়ালে ছবি হয়ে আমি কিছুতেই টিকে থাকতে পারবো না, কিছুতেই টিকে থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গেই সেই ছবিটা মোমবাতির আগুনে পুড়িয়ে দিলাম। অবনীকে বললাম, এই ফটো তোর তোলা? হ্যাঁ, বছর 2 আগের তোলা। চিন্তবাবুর মেয়ের ছবি ওইটা, ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে চিন্তবাবু কাঁদতে কাঁদতে আমার হাত দুটো ধরে মেয়েটার ছবিটা চাইলেন। জানালেন গত মাসে একটা সমস্যার কারণে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করলেন। তারপরই বিপর্যয়, মেয়েটি হঠাৎ আত্মহত্যা করে।